হলে অথবা নেটওয়ার্কের সমস্যার কারণে যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে? আর ডিসকাশনের সময় যে কোনো সময় কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কোশ্চেন করবে অথবা চ্যাট বক্সেও লিখতে পারবে। আহ সো আমরা প্রথম ক্লাসে পরে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে ডেটা সামারাইজেশন। মানে হচ্ছে আমরা ডেটা হাতে পাওয়ার পরে আমরা ডেটাকে কিভাবে সামারাইজ করব। কারণ আমাকে যদি ডেটাগুলো পাওয়ার পর ডেটাগুলো ভাবে রেখে দেই তাহলে সেটা মিনিংফুল কিছু আমার পাওয়া যাবে না। তো মিনিংফুল কিছু পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমাকে অবশ্যই ডেটা নিয়ে কিছু কাজ করতে হবে বা ডেটাকে অ্যানালাইসিস করে কিছু ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো আমরা আজকে যে টুলটা শিখবো সেটা হচ্ছে এমন একটা টুল যেটা অলরেডি তোমরা পড়ে আসছো বা এটা তোমরা জানো, হয়তো আমরা নতুন করে শিখবো আবার। তো আমরা বেরিয়ে পড়েছিলাম দুইটা টাইপের, একটা ছিল কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। তো যদি তোমার কোয়ালিটিভ ভেরিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে একটা কোয়ালিটিভ ভেরিয়েবলকে টেবুলার ফর্মে সামারাইজ করার যে টেকনিক সেটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। আমি আবার রিপিট করি, একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবলকে টেবুলার ফর্মে সামারাইজ করার যে টেকনিক তার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল। তো ফ্রিকোয়েন্সি টেবিল টার্মটা যদি আমরা এক্সপ্লেইন করি, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি বা কোনো একটা রেসপন্স কতবার আছে কাউন্ট করা, জাস্ট কাউন্ট। তাহলে একটা কোয়ালিটি ভেরিয়েবলের ডেফিনেটলি অনেকগুলো ক্যাটাগরি থাকবে। তাহলে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি টেবিলে প্রত্যেকটা ক্যাটাগরি কতবার আছে সেই কাউন্টটা যদি দেখাই তাহলে আমরা সেটাই বলবো একটা ফ্রিকোয়েন্সি টেবিল। এখানে আমরা যা বলার চেষ্টা করলাম যে মনে করো তোমার আহ, প্রায় 100 জন ইন্ডিভিজুয়ালকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কোন ধরনের বেভারেজ পছন্দ করেন। তো তার ভিতরে হচ্ছে যারা রেসপন্স করেছেন তাদের রেসপন্স গুলোকে আমরা একটা টেবিলের ফর্মে সাজালাম। তো আমরা কাউন্ট করে দেখলাম যে কোলা প্লাস প্রিফার করে 40, কোকা কোলা 25, পেপসি 20, লেমন লাইম 15। তাহলে এরকম হচ্ছে আমরা 100 জনকে আমরা যদি এবার কোশ্চেন করি তাহলে এরকম যদি আমরা ইনফরমেশনকে এরকম টেবুলার ফর্মে সাজাই তাহলে তাহলে এই টেবুলার ফর্মকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিলে আর একটা বাংলা নাম আছে, তোমাদের কোনো আইডিয়া আছে এটা কি হতে পারে? ফ্রিকোয়েন্সি বাংলা কি? আমাকে তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার ফ্রিকোয়েন্সি মেইনলি মানে হচ্ছে একটার পর একটা বা সিকোয়েন্স মেনটেন এরকম কিছু বোঝায় না? মানে হ্যাঁ, ওইটা একটা মিন করে বা পরিসংখ্যানের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বলতে বোঝানো হচ্ছে আমাদের কথা গণসংখ্যা। ঠিক আছে? আমরা ক্লাস 9 বলছিলাম যে গণসংখ্যা সারণী, মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। এখানে ফ্রিকোয়েন্সি বলতে আমরা বোঝাচ্ছি এরকম যে গণসংখ্যা। ঠিক আছে? মানে কোনো একটা ক্লাস বা কোনো একটা ক্যাটাগরি কতবার আছে এটা কাউন্ট করা। তাহলে এখন যদি আমরা তোমাদের এভাবে একটা কোশ্চেন করতাম যে আসলে আহ কি বলা যায়, তোমরা তোমাদের যে সিম্পলি তোমাদের কোশ্চেন করি আমি যে তুমি কোন কোন ব্র্যান্ডের ল্যাপটপ তুমি প্রিফার করো। তোমাকে 4টা বা 5টা অপশন দেওয়া হলো যে 4টা 5টা ব্র্যান্ডের ভিতরে তুমি কোন ব্র্যান্ডের ল্যাপটপ তুমি প্রিফার করো। তাহলে কি হবে, সবার রেসপন্স কি একই রকম হবে? ডেফিনেটলি একরকম হবে না, হয়তো আলাদা হবে। তাহলে এক একজন এক একটা রেসপন্স করবে। সেখান থেকে আমি কাউন্ট করি, সাপোজ আমার 5টা ব্র্যান্ড আছে ABCDE। তাহলে যদি কাউন্ট করি এ কতজন প্রিফার করে, বি কতজন, সি কতজন, ডি কতজন, ই কতজন। তাহলে কাউন্ট করে যদি এরকম একটা টেবিলের ফর্মে সাজাই সেই টেবিলের ফর্মটাকে বলবো আমরা ফ্রিকোয়েন্সি টেবিল। তাহলে একটা কোয়ালিটি ভেরিয়েবলকে ফ্রিকোয়েন্সি টেবিলে সাজানোর উপায়টা হচ্ছে মানে একটা কলামে ওই ভেরিয়েবলের টাইপ গুলো লেখা আর একটা কলামে কাউন্ট করা, তাহলে আমার ফ্রিকোয়েন্সি টেবিল চলে আসবে। এখন এর সাথে এডিশনালি আরেকটা কলাম অনেক সময় অ্যাড করা হয়। মানে আমরা যদি বলি এই যে 40, 25, 20, 15, এগুলো সব হচ্ছে কি অ্যাবসলুট মেজার। তো অ্যাবসলুট মেজারের বাইরেও একটা মেজার আছে যারা হচ্ছে রিলেটিভ মেজার। তাহলে সেটা কিরকম? মনে করো তোমাদের যদি একটা কোশ্চেন করা হয়, আমি তোমাদের বুঝতে সুবিধার জন্য বলছি। মনে করো তোমার দুইটা স্কুল আছে, স্কুল এ আর স্কুল বি। মনে করো যে স্কুল এ তে পাশ ফেল যদি আমি চিন্তা করি, ঠিক আছে? মনে করো পাশ করছে হচ্ছে 40 আর ফেল করছে মনে করো সাপোজ ইন কেস 30। আর স্কুল বি তে পাশ করছে তোমার
45 আর ফেল করছে সাপোজ 55। এবার তোমাকে কোশ্চেন করা হলো যে কোন স্কুলে বেশি পাস করেছে, তা তুমি কি বলবে? আর যদি অ্যাবসলিউট মেজার নাও তাহলে কি হবে? জাস্ট হচ্ছে কি স্কুল, স্কুল বি হবে, কিন্তু অ্যাবসলিউট মেজার কি হবে আমার, এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? কারণ কারণটা হচ্ছে মানে এই স্কুল বিতে পরীক্ষা দিচ্ছে কি বেশি পরীক্ষার্থী, এরা তো পাস বেশি করতেই পারে। কিন্তু যদি ইন জেনারেল চিন্তা করো যে তোমার টোটাল রেসপেক্টে, এখানে টোটাল কত 70, আর এখানে আমার হচ্ছে 100, তাহলে 100 বিতে সে 45 জন পাস করছে, আর এখানে কি 70 বিতে 40 পাস করছে। তাহলে আমরা যদি টোটাল রেসপেক্টে চিন্তা করি, মানে তাহলে তো আলাদা একটা কলাম দিয়ে অ্যাড করি আমরা পার্সেন্টেজ, মনে করো ইন কেস পার্সেন্টেজ বের করি, তাহলে পার্সেন্টেজটা কি, আমার পার্সেন্টেজ হচ্ছে আমার একটা মেজারমেন্ট, এটা হচ্ছে টোটাল রেসপেক্টে বের করা হয়। তাহলে 40 ডিভাইড বাই কি 70, এটা 40 ডিভাইড বাই 70 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কি হবে একটা পার্সেন্টেজ চলে আসবে। একইভাবে এখানে কি হবে, 45 ডিভাইড বাই 100 মাল্টিপ্লাইড বাই 100। তাহলে আমরা যে মেজারটা পেলাম এই পার্সেন্টেজ, এটা হচ্ছে রিলেটিভ মেজার। তাহলে রিলেটিভ মেজার সুবিধা হচ্ছে রিলেটিভ মেজারের টোটাল কালে কত হবে, এটাও 100, এটাও 100। তো সেক্ষেত্রে আমি ডিরেক্টলি দুইটা পার্সেন্টেজ কম্পেয়ার করে বলতে পারবো যে কোন স্কুলে পাস বেশি করছে, কোন স্কুলে কম করেছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি টেবিলে আমার মানে টাইপ বা ক্যাটাগরি বলি, আমার ফ্রিকোয়েন্সি বা নাম্বার যদি বলি, এটার সাথে এডিশনালি আমাকে অনেক সময় একটা রিলেটিভ মেজার বের করতে হয়, এটা বলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আমার এইটা যদি হয় ফ্রিকোয়েন্সি, তাহলে এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমার মেনলি একটা তিনটা কলাম থাকবে, ক্যাটাগরি, ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে যদি এটা বুঝতে পারো, এখন তোমাকে একটা কোশ্চেন করলাম, আমরা যে এই ফ্রিকোয়েন্সি টেবিলটা বললাম, এটা হচ্ছে একটা কোয়ালিটি ভেরিয়েবলের জন্য। যদি আমি এরকম একটা টেবিল একটা কোয়ান্টিটি ভেরিয়েবলের জন্য চাই, তাহলে কিভাবে করব? মানে আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি প্রথম ক্লাসে, মনে করো আমি জানতে চাই যে প্রত্যেক স্টুডেন্টের মান্থলি এক্সপেন্ডিচার কিরকম। তাহলে মান্থলি তাহলে আমি যদি র্যান্ডমলি যদি 50 জন স্টুডেন্টকে সিলেক্ট করি, তাহলে প্রত্যেকের মান্থলি এক্সপেন্ডিচার ডিফারেন্ট হবে। এবং এই মান্থলি এক্সপেন্ডিচারটা আমি যদি একটা টেবুলার ফর্মে সাজাতে চাই, তাহলে কিভাবে করবো? তাহলে আমি কি এইভাবে লিখবো যে আমার এটা হচ্ছে এক্সপেন্ডিচার, একটা কলামে আমি লিখলাম কারো হচ্ছে কি, কারো হয়তো 5,000 সাপোজ মনে করো, কারো হলো 10,000, কারো হয়তো 11,000, কারো হয়তো 11,020, ঠিক আছে? কারো মনে করো 15,000, এরকম প্রত্যেক হাজার ডিফারেন্ট ভ্যালু। তাহলে আমি যদি প্রত্যেকটা ভ্যালু আমি যদি লিখি, লেখার পরে কাউন্ট করে যে কোনটা কতবার আছে মার্কার নাম্বার বা ফ্রিকোয়েন্সি, তাহলে কি হবে, প্রত্যেকটা ভ্যালু থেকে ডিফারেন্ট বা একই রকম না, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার এই প্রত্যেকটা নাম্বার কি হয়তো রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম। হইলেও কি হবে, হয়তো এই নাম্বারে 5,000 আছে ঠিক এক্স্যাক্টলি, এরকম হয়তো 2 জন বা 3 জন আছে। 10,000 আছে এরকম হয়তো একজন বা 2 জন, বা 11,500 এরকম হয়তো আছে 2-1 জন। তাহলে এরকম যদি তুমি একটা টেবিলের ফর্মে সাজাও, তাহলে এটা সাজানো যাবে, বাট সাজালে সেটা মিনিংফুল কিছু হবে কিনা। তাহলে তোমার কি হবে, এখানে অনেকগুলো মানে ভ্যালু চলে আসবে, তোমার প্রত্যেকটাতে কি হবে একটা বা দুইটা করে ভ্যালু থাকবে, যেটা দিয়ে আমি বুঝতে পারবো না যে আসলে মানে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি এবার আছে, বা কেমন, মানে যদি এক্সপ্লেন করতে চাও। তো তাহলে কারণ হচ্ছে দেখো এখানে তুমি যখন বুঝতে পারতেছো যে তোমার কোকা কোলা কি, অধিকাংশ মানুষ কি কোকা কোলা অথবা মানে কোলা প্লাস, মানে অধিকাংশ মানুষ কোলা প্লাস নাহলে কোকা কোলা দুইটা একটা পছন্দ করে, তাই না?
আর তুমি যদি মেজরিটি চিন্তা করো কত, প্রায় 65%। কিন্তু এখান থেকে তোমার কি হবে, এক একটা হয়তো কি হবে 2% বা 3% করে, মানে এক এক এমন হবে না। তো সেক্ষেত্রে তুমি মানে পাওয়া না যায় মেজরিটি কিরকম, তাই না? সেক্ষেত্রে এই জন্য হচ্ছে আমরা যদি এরকম ফর্মে সাজাই তাহলে সেটা মিনিংফুল অনেক সময় হতে পারে বা নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য আমরা যেটা করি যে আমরা এরকম ইন্ডিভিজুয়াল ভ্যালু না লিখে আমরা কি লিখবো, এক্সপেন্ডিচার লিখলাম, মনে করো এক্সপেন্ডিচার লিখে আমরা তো এটা করি যে এক্সপেন্ডিচারকে অনেকগুলো রেঞ্জে ভাগ করি। মনে করো আমি বললাম যে, মানে 0 থেকে 10,000 একটা আমি রেঞ্জ বললাম, আবার 10,000 এক থেকে মনে করো 20,000। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলো রেঞ্জে ভাগ করলাম, ভাগ করে আমি কাউন্ট করলাম যে এই রেঞ্জে কতজন আছে, মানে কতজন স্টুডেন্ট আছে যাদের এক্সপেন্ডিচার 0 থেকে 10,000, আমি কাউন্ট করে বললাম। তাহলে এরকম এই রেঞ্জে কত কাউন্ট করলাম, তাহলে সেখানে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো আসলে অধিকাংশ স্টুডেন্টদের এক্সপেন্ডিচার কেমন আসলে, বা কোন রেঞ্জে বিলং করে। বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা কোশ্চেন সেটাই, যাতে আমি এই রেঞ্জ গুলো তারা কিভাবে বের করবো বা কিভাবে সাজাবো। তাহলে এইটার জন্য হচ্ছে আমাদের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম যে আমরা, খেয়াল করো, তাহলে আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমি যদি বলি, আহ মানে আমাদের প্রথম স্টেপ যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলবো আমার কি করতে হবে, আগে ডিসাইড করতে হবে যে এরকম কতগুলো রেঞ্জ হবে, মানে রেঞ্জ কতগুলো হবে সেটা ডিসাইড করতে হবে, নাম্বার অফ ক্লাস বলতে পারি, যে কতগুলো ক্লাস হবে সেটা আমার আগে বের করতে হবে। এবারে কাজ কি, এই যে আমি বললাম যে 0 থেকে 10,000, এটা তো অন্য কেউ বলতে পারতো যে না 0 থেকে 5,000, 5,000 থেকে 10,000, মানে এই যে ইন্টারভালটা, বা আমরা বাংলা বলি শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধানটা কি হবে, 5,000 না 10,000 নাকি বেশি হবে, এটা কেমন হবে সেটা আগে বের করতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কতগুলো ক্লাস হবে, এরপর কি শ্রেণী ব্যবধান বা ক্লাস ইন্টারভাল কেমন হবে সেটা বের করবো। এরপরে যখন আমি নাম্বার অফ ক্লাস পেয়ে যাব, ক্লাসের ইন্টারভাল পেয়ে যাব, মানে ইন্টারভাল এবং ক্লাসের সংখ্যা দুইটা ব্যবহার করে আমি ক্লাসগুলো ডিফাইন করব। আর 3 নম্বর স্টেপে ক্লাস ডিফাইন করা হয়ে গেলে 4 নম্বর স্টেপে কাজ কি, কাউন্ট করা যে কোনটা কোন রেঞ্জে পড়ে। তাহলে প্রথম স্টেপে নাম্বার অফ ক্লাস কতগুলো হবে সেটা বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, আর সূত্রটা হচ্ছে নাম্বার অফ ক্লাস কে ইকুয়াল হচ্ছে এরকম, যে 1 + 3.33 log n। তাহলে এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। তাহলে তুমি যে সকল ভ্যালু ব্যবহার করে তুমি একটা টেবিল তৈরি করবে, সেখানে কতগুলো ভ্যালু আছে সেটা হচ্ছে আমার এন। তাহলে এই ফর্মুলায় এন এর মান বসিয়ে দিলে আমি নাম্বার অফ ক্লাস কে পেয়ে যাব। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এরকম ফর্মুলা যদি আমি বসাই তাহলে সেক্ষেত্রে কে এর মানটা কি, ফ্র্যাকশন আসতে পারে। বাট আমরা কি জানি ক্লাসের সংখ্যা এটা কখনো ফ্র্যাকশন হয়? আচ্ছা ক্লাস হবে 2টা, নাহলে 3টা, নাহলে 5টা, এরকম তো আর কোনো সম্ভাবনা নাই যে 5.5টা ক্লাস অত 6.5টা ক্লাস, মানে ক্লাসের সংখ্যা ফ্র্যাকশন সম্ভব নয়। তো আমরা কি করব, ক্লাসের সংখ্যা পূর্ণ সংখ্যা করব। তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে কে যদি ফ্র্যাকশন আসে তাহলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নেব, সেটা রাউন্ড আপ করে অথবা রাউন্ড ডাউন করে যেটাই হোক আমরা রূপান্তর করে নেব। এবারে কাজ কি, ক্লাস ইন্টারভাল। তো এখন ক্লাস নাম্বার অফ ক্লাস বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এরকম, মানে যেটা তোমার মানে অ্যাপ্লাই করলে সুবিধা হয়, যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে। সো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো যে 2 টু দি পাওয়ার কে গ্রেটার অর ইকুয়ালেন, তাহলে নাম্বার অফ ক্লাস কে হবে নাম্বার অফ ক্লাস যার জন্য এই শর্ত ফুলফিল হবে। তাহলে যে সকল কে এই শর্ত ফুলফিল করবে তার ভিতরে স্মলেস্ট কে হচ্ছে আমার নাম্বার অফ ক্লাস। আচ্ছা তোমাদের যদি কোশ্চেন করি আমি, মনে করো তুমি 2 টু দি পাওয়ার কে রুল অ্যাপ্লাই করবা এবং তোমার এন এর মান হচ্ছে 30, তাহলে এন এর মান যদি 30 হয় তাহলে 2 টু দি পাওয়ার কে রুল অ্যাপ্লাই করলে আমার কে এর মান কত হবে? সবাই কোশ্চেনটা একটু খেয়াল করো। আমি বলেছি এন এর মান 30, তাহলে কে এর মান কত হবে?
তুমি এভাবে চিন্তা করো যে কে এর মান যদি সাপোজ 1 হয়। So log 2 of n. না না না, যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, আমি বলছি যদি তুমি কে এর মান 1 অ্যাপ্লাই করো এখানে এই সূত্রে, কে এর মান 1 হলে কত হয়? 2 টু দি পাওয়ার কে মানে কত? কে এর মান 1, তাহলে 2 টু ওই দি হবে। পাওয়ার 2, তাহলে 2 কি আবার এর চেয়ে বড় হচ্ছে? হচ্ছে না। না স্যার। কে এর যদি 2 হয় তাহলে কি বড় হচ্ছে না? 3 হলে বড় হচ্ছে না। কে এর মান 4 হলে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 কি এর চেয়ে বড় হচ্ছে না? যদি কে এর ভ্যালু 5 হয় তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে তখন কি হবে? যখন কে এর মান 5, মানে করো কে ইকুয়াল 5, তখন আমার কি হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 32, যা কি গ্রেটার আর ইকুয়াল 10। তাহলে একইভাবে তুমি যদি কে এর ভ্যালু 6 বসাও, সেটাও কি হবে? গ্রেটার ইকুয়াল 10 হবে। তাহলে কে এর মান 6 হলে 7 হলে সবগুলো হয় কি এই শর্ত ফুলফিল হয়। তাহলে কোন কে আমি নিব? যে কেটা স্মলের। তাহলে আমার স্মলেস্ট কি কোনটা? এই এক্সাম্পলে যদি 5, তাহলে আমরা বুঝতে পারলাম যদি এন এর ভ্যালু 30 হয় তাহলে আমার নাম্বার অফ ক্লাস কে এর মান হবে 5, যদি আমি 2 টু দি পাওয়ার কে রুল অ্যাপ্লাই করি। তাহলে নাম্বার অফ ক্লাস পেয়ে গেলাম, হয় 2 টু দি পাওয়ার কে রুল অ্যাপ্লাই করবো, নাহলে এই পরে ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করে নাম্বার অফ ক্লাস বের করলাম। এরপরে ক্লাসের ইন্টারভাল কত হবে? ক্লাসের ইন্টারভালটা হচ্ছে এরকম দেখতে, যে নাম্বার অফ ক্লাস ইন্টারভাল হচ্ছে এরকম, যে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইড বাই কে, ডেটার ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু বাই কে। তো যে মানটা আছে সেটা হচ্ছে ক্লাস ইন্টারভাল। তো একইভাবে ক্লাস ইন্টারভাল যদি ফ্র্যাকশন আসে, চাইলে তুমি ফ্র্যাকশন রাখতে পারো অথবা পূর্ণসংখ্যা নিতে পারো। তো পূর্ণসংখ্যা নেওয়াই উত্তম। ফ্রিকোয়েন্সি টেবিলে মানে ক্লাসের ইন্টারভালটা পূর্ণসংখ্যা নেওয়া উত্তম। তো আমরা রাউন্ড করলে, এটা হচ্ছে যেটা গেটার ইকুয়াল বলা আছে তাই না? তাই গেটার বলা মানে কি মিনিমাম এটা। তাহলে যদি তোমার 6.3 আসে সাপোজ, অনেকটা আসলে 6.3, তাহলে এটা মানে তোমাকে এটা যদি তুমি বলো যে 6 বলো, তাহলে সেটা কি হবে? এই শর্ত ফুলফিল করবে? গেটার ইকুয়াল করবে না। তুমি যদি এটা 6.3 কে 7 করে দাও, কোনো অসুবিধা নেই, কারণ 7টা কি অবশ্যই এটা হচ্ছে কি বড়। তাহলে সবসময় রাউন্ড অফ করবো, ঠিক আছে? মানে পরে ইন্টিজার নিয়ে যাবা। তার নাম্বার অফ ক্লাস আর ক্লাস ইন্টারভাল পাওয়ার পরে আমি কি করব? আমরা ক্লাস ডিফাইন করব, তারপর টেলি করব, টেলি করে ফ্রিকোয়েন্সি বের করব। তো একটা এক্সাম্পল দেয়া আছে, সেই এক্সাম্পলটা করো একটু। আচ্ছা আমি তোমাদের হচ্ছে 10 মিনিট সময় দিলাম, তোমরা প্রবলেমটা সলভ করে আমাকে বলো। তোমরা কি ট্রাই করতেছো? আচ্ছা বলো এখানে তো
নাম্বার অফ ক্লাস কত হবে? 5। আর ক্লাস ইন্টারভাল 20, কত আসে তাহলে? 26, ম্যাক্সিমাম ভ্যালু কত? 89, তাই না? না, 139, সরি, 139। 130। 26। আচ্ছা, এটা 139 না করে এটা আমরা এটা একটু চেঞ্জ করে দিই, কারণ এটা আসলে এটা আউটলাইন পড়ে গেছে। এটা এটা হচ্ছে আমরা যদি শুধু 39 করি, এটা টাইপিং এ ভুল আছে। এই শুধু 39, ঠিক আছে? তাহলে কত বসে থাকে? 89, 89, 89। তাহলে 16 হবে। 16, তাই না? ইয়েস স্যার। 16 না ধরে এটা 15 ধরি আমরা, ঠিক আছে? 15 ধরতে গেলে মানে মানে টেবিলের ফর্মটা এমন ভাবে সাজানো যাতে মানে বুঝতে সুবিধা হয় বা মানুষের কি আন্ডারস্ট্যান্ডিং সুবিধা হয়। তো 16 চেয়ে 15 ধরলে কি মোর মিনিংফুল হয়, তাই না? তাহলে আমরা যদি ক্লাসগুলো এভাবে ডিফাইন করি, দেখো এখানে মিনিমাম কত তোমার? স্যার 9। 9। তাহলে আমরা যদি 5 থেকে ধরি, হ্যাঁ, যে 5 থেকে 20, তারপরে আমি যদি এটা এটা বলি হচ্ছে আমার টাইম, তাই না? এটা টাইম যদি হয়, আমি লিখলাম টাইম, তারপরে 5 থেকে 20, তারপরে 21 থেকে 35, তারপরে 36 থেকে 50, 50 থেকে 51 থেকে 65, আবার 66 থেকে 80, আর 81 থেকে 95। তা ক্লাসের সংখ্যা কয়টা বেশি আমরা? 5টা। ক্লাস যদি 5 হয়, তাহলে এটা আমাদের কি হচ্ছে একটা একটা ক্লাস কি হচ্ছে বেশি হচ্ছে, তাই না? একটা ক্লাস কেন বেশি হচ্ছে? কারণ আমরা কি এক কমা দিচ্ছি, তাই না? মানে আমাদের ক্লাস ইন্টারভ্যাল ছিল 16, এখানে আমরা এক কমা দিচ্ছি, যে কারণে আমাদের কি হচ্ছে একটা ক্লাস বেড়ে গেছে। তাহলে তুমি কি করবে? হ্যাঁ, মানে 5 থেকে। তাহলে 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 আমরা কি করবো যেহেতু মানে 16 ধরলে এটা মানে দেখতে তো ভালো লাগে না। তো যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্লাসের যে এইটা সংখ্যা, সেটা 5-এর জায়গায় তুমি মনে করো তুমি রাউন্ড অফ করে 5 পাইছো, পরে কি করবো? এটাকে আবার বলবো এটাকে আমরা 6 করতে পারি। 6 লিখবা, ঠিক আছে? 6 লিখলে তখন দেখবো যে তোমাদের ক্লাস কি হবে, ক্লাস ইন্টারভাল 15 চলে আসবে। মানে এইটার কারণ মানে এইটা হচ্ছে মেইন মানে লজিকটা হচ্ছে যে তুমি যখন এই ক্লাসগুলো ডিফাইন করবা, ডেফিনেটলি রুল ফলো করতে হবে, বাট এখানে একদম ফিক্সড না যে এইটা করতেই হবে। বাট তোমার একটা মিনিংফুল কিছু করার জন্য তুমি কিছু কাস্টমাইজ করতে পারবা। আর এখানে মেইন এটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের ইন্টারভাল সেম হবে, প্রত্যেকটা ক্লাসের ইন্টারভাল সেম হতে হবে। আর ক্লাসগুলো এমনভাবে ডিফাইন করবো যেন কি হবে, স্যার, আমরা কি 15 থেকে নিতে পারতাম না? প্রথমে শুরু 5-এর বদলে যদি 15 থেকে নিতাম। গুলো 9। যদি 15 থেকে নেই, তাহলে তো মিনিমাম বলে 9 কোন ক্লাসে পড়বে? আমি বুঝতে পারছি। তুমি যদি মিনিমাম ভ্যালু তো 9, ঠিক আছে? যদি মিনিমাম ভ্যালু 10 হইতো ও সাপোজ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, নয় দেখিনি আসলে। আমরা লিখতাম যে 10 থেকে 25, ঠিক আছে? 26 থেকে 40, এটা মিনিংফুল হয়। কিন্তু তুমি যদি সাপোজ 9 থেকে ধরো বা 8 থেকে ধরো, তাহলে কত? 8 থেকে 23, 24 থেকে কত? 39, তাই না? মানে এটা কি মানে একটা মিনিংফুল এটা, তাই না? মানে লুকিং ঠিক হয়, ডিফারেন্ট হয়। তো দেখতে টেবিলটা সুন্দর লাগে, এই জন্য হচ্ছে আমরা কি এইভাবে করলাম। না, এটা হয়ে যাচ্ছে। তুমি এখন দেখো, তুমি যখন আবার তুমি কি করছো, আগের স্টেপে ব্যাক করে তুমি কি করছো? 5 টাকা 6 করে দিচ্ছ, তুমি দেখো মানে ক্লাসের সংখ্যা যখন তুমি 6 করে দিছো,
আমার এটা 15 চলে আসে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস ওয়ান ডিফাইন করবো, তারপরে কি আমি টেলি করবো, জাস্ট কোনটা অনেক কাছে সাপোজ আমার প্রথম থেকে 70, তাহলে 70 কোন জায়গায় পরে আমার, 70 পরে হচ্ছে আমার 65 থেকে 80, এখানে একটা দিলাম। এবার 36 কোন জায়গায় পরে, স্যার তাহলে এখানে আমরা যে ক্লাস আর ফ্রিকোয়েন্সিটা বের করলাম, বাট আলটিমেটলি তো স্যার আমরা মানে ইউজার যেন বুঝতে পারে বা সহজভাবে বোঝা বোঝা যায়, ওই জন্য তো আবার ঠিকই নিজেদের মতো অ্যারেঞ্জ করে নিলাম। না, এখন দেখো আমি যে কাস্টমাইজ করলাম, আমি কিন্তু রেডিক্যালি অনেক চেঞ্জ করিনি, তাই না? ব্যাপারটা এরকম নয় যে আমি আমার মতো করে, মনে করো আমার ক্লাস ইন্টারভাল পেলাম 16, আমি সেখানে 20 করে ফেললাম, বা আমি 10 নিয়ে ফেললাম। আমি জাস্ট খুব মাইনর চেঞ্জ করেছি, তাই না? আর সবসময় যে এরকম মাইনর চেঞ্জ এই করা, মাইনর চেঞ্জ গুলো কি স্যার মানে কোনো রুলস বা রেগুলেশনের মধ্যে ইয়া করে করতে হয় নাকি না এটা না, এটা ইয়ে এটা বুঝে? এটা সাবজেক্টিভ, এটা বুঝে, ঠিক আছে। এটা যেহেতু দেখো আমি তোকে বলি, যেহেতু অ্যানালাইসিসটা তুমি করতেছো, তো তোমার অডিয়েন্সকে বা তুমি যাদেরকে মানে তোমার অ্যানালাইসিসটা শো করবা, তো তাদেরকে তোমার কনভিন্স করার জন্য বা বোঝানোর জন্য তুমি যেভাবে রেঞ্জ করলে তুমি বুঝাতে পারবা যে বা কেসি হবে জিনিসটা, তো মানুষ বুঝতে পারবে। তুমি যদি সেভাবেই লিখবা বা তৈরি করবা। তাহলে স্যার গ্রেটার অর ইকুয়াল যে ইয়েটা ছিল কেয়ার ভ্যালু, তো ওইখানে তো স্যার আমরা যদি এখানে 16 এর জায়গায় 20 ধরি তাহলে সমস্যাটা কি হবে? না, 20 দ্বারা তো সমস্যা নাই। টেবিল কি, টেবিল তো মনে হয় স্যার তখনও 5ই থাকবে, মানে ক্লাস তো তখনও 5টাই থাকবে। হ্যাঁ, 20 ধরতে পারো অবশ্যই। 20 তুমি, এটা তো আমি বলছি তুমি, আমি বললাম যে তুমি 16 জায়গায় 15 করলা, তাহলে কি ক্লাস সংখ্যাটা বেড়ে গেল? তাহলে আগের স্টেপে গিয়ে তুমি ক্লাসের সংখ্যা কি হলো, এক বাড়াই দিলা 6, আর ইন্টারভাল কি হলো, অটোমেটিক 15 চলে আসলো। আর তুমি যদি সেটা না করো, তুমি যদি কাস্টমাইজটা অন্যভাবে করলা, যে তুমি 16 জায়গায় কি করে দিলা, 20 করে দিলা, ঠিক আছে। যে কিরকম 20, বুঝতে তুমি বুঝতে বললা পারছি। যে 0 থেকে 20 হচ্ছে আমার কি একটা ক্লাস, তারপর 21 থেকে 40 হচ্ছে কি আমার একটা আরেকটা ক্লাস। ক্লাস, 41 থেকে 60 হচ্ছে আরেকটা ক্লাস, আবার 61 থেকে আমার 80 হচ্ছে কি আরেকটা ক্লাস, আবার 81 থেকে 100 হচ্ছে আরেকটা ক্লাস। এখন দেখো, তোমার যদি মনে হয় যে না এই ক্লাসগুলোর চেয়ে এই ক্লাসগুলো মোর মিনিংফুল বা ইন্টারপ্রেট করা সহজ বা কনভিন্স করা আরো সহজ, মানুষকে বোঝানো সহজ, তাহলে তুমি সেটা করবা। তার মানে জিনিসটা আসলে আমার উপরে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আমরা ক্লাস ডিফাইন করব, ক্লাস ডিফাইন করার পর আমি টেলি করব, তারপর কাউন্ট করব, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস ডিফাইন করার পরে আমি এডিশনাল কি করবো, একটা টেলি কলাম অ্যাড করব। তারপর আমি কি করব, আমি এই টেলি বের করবো, তারপর কি টেলিগুলো কাউন্ট করে আমি ফ্রিকোয়েন্সি লিখবো, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আমি ফ্রিকোয়েন্সি লিখবো। তাহলে এটা গেল তোমার কে ফ্রিকোয়েন্সি টেবিল ফর কোয়ান্টিটি ভেরিয়েবল। এখন দেখো যে ব্যাপারটা হচ্ছে, এই যে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করলাম কোয়ান্টিটি ভেরিয়েবলের জন্য, এখানে আমরা এডিশনাল একটা কলাম কি অ্যাড করবো বলেছে। আমি যদি ফ্রিকোয়েন্সি নামে একটা কলাম দিয়ে অ্যাড করি, এরপর একটা কলাম কি অ্যাড করবো, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি, মনে করো তোমার যদি ফ্রিকোয়েন্সি দেয় সাপোজ এটা 2, এটা 3, এটা মনে করো 5, আর সব মিলে টোটাল হলো কত, মনে করো 10। তাহলে রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত এখানে, 2/10। আর 100 দিয়ে গুণ করতে পারো না, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হবে, আর 100 দিয়ে গুণ না করলে প্রপোর্শন হবে। কয়টা কত, 3/10, ওটা হচ্ছে 5/10। এর সাথে আরেকটা এডিশনাল কলাম অ্যাড করা যায়, সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে, কিউমুলেটিভ মানে কি, মানে যোজিত, বাংলা বলে যোজিত, অথবা কি আমরা বলতে পারি যে ক্রমান্বয়ে যোগ করবে। তার মানে এই যে শ্রেণীতে, এই শ্রেণীর সহ তার আগে যতগুলো শ্রেণী আছে সবগুলো মিলিয়ে ফ্রিকোয়েন্সি কত। তাহলে যেহেতু এই শ্রেণীর আগে কোনো শ্রেণী নাই, তার মানে এই শ্রেণীর জন্য CF2 হবে। যখন আমি পরের শ্রেণীতে যাব, এখানে এটা মিন করবে কি, যে এই শ্রেণী সহ আগের সবগুলো শ্রেণী মিলে কত। তাহলে এই শ্রেণী সহ আগের শ্রেণী মানে কি, এই
দুইটা শ্রেণী, তাহলে এই দুইটা শ্রেণী মিলে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার 3 2 5। আর কয়টা কত হবে? 10। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। তাহলে এর সাথে অ্যাডিশনাল কি বের করতে আবার রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে আমার এই প্রত্যেকটা সিএফ কে আমি আবার টোটাল দিয়ে ভাগ করব। তাহলে এটা কত হবে? 2/10। এটা হবে 5/10। এটা হবে 10/10। তাহলে একটা ফ্রিকোয়েন্সি টেবিল বা এটা একটা নাম আছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, একই জিনিস। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি টেবিল এর মেইন কলাম কি কি? ক্লাস, টেলি, ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কারো বুঝতে অসুবিধা আছে? তো যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আমরা একটু পরের স্টেপে যাই। আচ্ছা, আমরা বলেছি যে ক্লাসগুলো কি বলেছি, যদি তুমি 5টা ক্লাসই বলো, যে 0 থেকে, আমি তো এটাই প্রিফার করি, 0 থেকে 20, তারপরে 21 থেকে 20, সরি 40, 41 থেকে 60। তাহলে এই ধরনের শ্রেণী একটা নাম আছে। আমরা বিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী পড়েছি, মনে আছে? তাহলে আমাদের এই শ্রেণীগুলো কি? অবশ্যই বিচ্ছিন্ন শ্রেণী, কারণ যদি কোনো একটা নাম্বার যদি 20 এবং 21-এর মাঝখানে হয় তাহলে সেটা কি আমার এখানে আসবে না, মানে কন্টিনিউশন নাই, ঠিক আছে? আর 0 থেকে 20, তারপরে কি 20-এর পরে 21 থেকে শুরু, মানে 20 থেকে 21-এর মাঝখানে কোনো নাম্বার আমরা কনসিডার করতেছি না, ঠিক আছে? তাহলে এগুলো বিচ্ছিন্ন শ্রেণী। তোমাদের কি মনে আছে যে বিচ্ছিন্ন শ্রেণী থেকে অবিচ্ছিন্ন কিভাবে করে? আর 0.5 অ্যাড করে আর এই দিক থেকে 0.5 কমায়। হ্যাঁ, দুইটা একটা একটা নিয়ম আছে যে, মানে একটা ক্লাসের আপার লিমিট আর পরের ক্লাসের লোয়ার লিমিট, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা। তাহলে কত হয় এটা? 20 আর 21 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20.5। তাহলে বোধ জায়গায় লিখবে একই, যে 20.5 থেকে 40.5, আবার 40.5 থেকে 60.5। তাহলে দেখো কোশ্চেন হচ্ছে, যদি একটা নাম্বার এক্স্যাক্টলি 20.5 হয় তাহলে তাকে তুমি কোন ক্লাসে রাখবা? যদি এক্স্যাক্টলি 20.5 হয় তাহলে আমরা এটা সাধারণত, তুমি যেভাবে ডিফাইন করো, তুমি যদি বলো যে আমার এটা হচ্ছে এরকম, এরকম হবে, তার মানে কি আমার প্রথম নাম্বারটা ইনক্লুড আর শেষেরটা ইনক্লুড না। তাহলে এই ইন্টারভালে 0 থেকে শুরু করে 20.5 পর্যন্ত আগের সব নাম্বার নেবে, কিন্তু যদি 20.5 হয় তাহলে সেটা কি হবে? এই ক্লাসে না রেখে সেটা পরের ক্লাসে নিবে। আবার পরের ক্লাসে কি হচ্ছে, 20.5 থেকে শুরু করে 40.5 এর ঠিক আগ পর্যন্ত। তো যেমন আছে 40.49, তাহলে সেটাও কি হবে? এই শ্রেণীতে হবে। কিন্তু 40.5, হ্যাঁ 40.5 হলে পরের শ্রেণীতে চলে যাবে। তাহলে এভাবে কি করা যায়? অবিচ্ছিন্ন থেকে, বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন করা যায়। আর একটা ওয়ে হচ্ছে কি, আমি যেভাবে লিখতাম যে 0 থেকে 20, আবার এখানে ঠিক এক্স্যাক্টলি লিখলাম যে আবার 20 থেকে 40, আবার 40 থেকে 60, আবার 60 থেকে 80। তাহলে কি হবে? যে মানে এখানে 0 থেকে শুরু করে 20 পর্যন্ত, 20-র আগ পর্যন্ত সব নম্বর হবে। মনে করো 19.99, সেটা কি তোমার প্রথম ক্লাসে হবে। যখন 20 হয়ে যাবে বা 20 অ্যাবাভ, তখন সেটা কি হবে? পরের ক্লাসে চলে যাবে। তাহলে পরের ক্লাসে আবার কি হবে? ঠিক 40-এর আগ পর্যন্ত সব নম্বর হবে, 40 বা 40 বেশি হয়ে গেলে সেটা পরের ক্লাসে যাবে। তাহলে এভাবে কি আমরা বিচ্ছিন্ন থেকে অবিচ্ছিন্ন করতে পারি। ওকে, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি এই টেবুলার ফর্মকে আমাদের গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে কিছু গ্রাফ আছে।
মনে করো আমরা যদি একটা ফ্রিকোয়েন্সি টেবিল কোয়ালিটির ভেরিয়েবলের জন্য, সেটাকে আমি যদি গ্রাফিক্যালি দেখি, দেখো এটা এখন একটা গ্রাফ যদি তৈরি করি, তাহলে গ্রাফটা কেমন হবে? আমি যদি মনে করো কোকা প্লাস সিপি মনে করো, ঠিক আছে, তারপর কোকা কোলা সিসি, পেপসি যেন পি, লেমন এই লিখলাম। তো প্রত্যেকটা যেন আমি যদি একটা কি বার তৈরি করি, বারের হাইটটা যদি হয় কি তার নাম্বারের সমান, মনে করো এটা হচ্ছে তোমার 10, 20, 30, 40, 50, তারপর 50, তাহলে একটা বার তৈরি করলাম যে সিপি, যার হাইট কত হবে 40-এর সমান। তারপর কোকা কোলার জন্য হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 25-এর সমান। পেপসি কত 20, আর লেমন লাইম হচ্ছে আমার 15। তাহলে এই যে বারটা, এই বারটার দিকে আমরা যদি তাকাই, তাহলে এক নজরে বুঝতে পারবো যে কোন ক্যাটাগরিটা বেশি আছে আর কোন ক্যাটাগরি কম আছে। মানে ভিজুয়ালাইজ করা কি সহজ, টেবিলে দেখাচ্ছে কি ভিজুয়ালাইজ করা সহজ। এই জন্য অনেক সময় আমাদের টেবিলের ফর্মে গিয়ে আমরা না সাজিয়ে আমরা অনেক সময় গ্রাফেও দেখাই। তো একটা ফ্রিকোয়েন্সি টেবিলকে চাইলে আমরা গ্রাফিলে দেখতে পারি। তার জন্য হচ্ছে সব থেকে সহজ টুল হচ্ছে কি আমার এই গ্রাফটার নাম হচ্ছে বার চার্ট। এটা হচ্ছে আমার বার চার্ট। আর যখন কোনো গ্রাফ করবে, অবশ্যই গ্রাফের এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে সেটা লিখতে হবে। তাহলে এক্স অক্ষে আমার কি বললাম, এই টাইপগুলো বললাম, এই টাইপগুলো কিসের বেভারেজ, হ্যাঁ, তাহলে লিখবো বেভারেজ। আর আমি ওয়াই অক্ষে কি দিয়েছি, ওয়াই অক্ষে দিয়েছি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তাহলে ওয়াই অক্ষে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তাহলে এই চার্ট হচ্ছে বার চার্ট। এরকম আরেকটা চার্ট আছে এই সেম জিনিস দেখানোর, সেটা হচ্ছে একটা পাই চার্ট। আমরা চাইলে কি এই চার্টটাকে আমরা পাই চার্টে দেখাতে পারি। কোনো কোশ্চেন আছে তোমাদের? না, পার্সেন্টেজে দেখাতে পারি, কিন্তু আসলে পার্সেন্টেজ তুমি এই যে 100%, টোটাল তো 100% হয়, 100% তুমি কিভাবে ডিভাইড করবা? এটা ডিভাইড করা একটু মুশকিল। আমি যদি এটাকে যদি পাই চার্টে দেখাই, তাহলে আমি এটা এইভাবে করতে পারি, দেখো। মানে আমি পাই চার্টে আসলে লিখবো, মানে পার্সেন্টেজ লিখবো, কিন্তু আসলে ড্র করার সময় পার্সেন্টেজ ইউজ করি না। আমরা ড্র করার সময় কি করি, আমরা কোণ ব্যবহার করি। একটা সেন্টারে কত ডিগ্রি কোণ হয়? 360 ডিগ্রি। তাহলে আমি যদি কোলা প্লাস চিন্তা করি, কোলা প্লাসের জন্য কোণ কত হবে? আমি কোণটা একটু বের করে নিই। না, শুধু পার্সেন্টেজ বের করলাম এখন, না কোশ্চেন হয়তো বুঝতে পারো না। মনে করে পার্সেন্টেজ বের করলাম, এটা 40%, তাই না? এটা পার্সেন্টেজ 40%, 25, 20, 15%। তা তুমি আমাকে বলতে পারবো যে এই গ্রাফে কতটুকু 40%? আমি যদি বলে আমার এতটুকু 40%, তুমি বলতে পারবা এক্স্যাক্টলি? বলা যাবে না, ঠিক আছে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে কোণ বের করবো, থিটা। তো থিটাটা কিরকম হবে? যদি টোটাল হচ্ছে 360, তাহলে 40 বাই টোটাল করছে 100, টোটাল যা করবো মাল্টিপ্লাইড বাই 360। তাহলে পরেরটা কত? তার মান হচ্ছে 25, টোটাল কত 100, তাহলে এই পুরোটার সাথে গুণ করবো কত? 360। তাহলে আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো যে কোনটার মান কত আসে। এটা করলে কত আসে, এটা করলে কত আসে, এটা আসে সেটা, চারটা কোণ কত আসে? 140, 44। তাহলে পরেরটা নাইনটি, পরেরটা হয়তো 90 চেয়ে কম হবে না, কত হতো 70, 72। আর পরেরটা 54। তাহলে এটা হচ্ছে আমার কোণ, ঠিক আছে। তা আমি এটা করবো, আমি জানি যে একটা সার্কেলের সেন্টারে 360 ডিগ্রি কোণ হয়। আর এই 360 ডিগ্রি কোণের ভিতরে প্রথমটা 144 ডিগ্রি কোণ। তাহলে তুমি যে কোনো একটা যে কোনো সাইড থেকে বা যে কোনো একটা পজিশন থেকে তুমি একটা কি করবে, একটা দাগ দিবে, যে কোনো
এটা তো ভালো লিখে দিতে পারো। এদিকে এদিকে যেখানে ভালো লাগে তুমি একটা দাগ দিলা, তো ভালো লেখা না তুমি দিলে এখানে। তাহলে এই দাগের সাথে তুমি 144 কোণ আঁকলা, তুমি চারা ব্যবহার করে 144 একটা কোণ আঁকলা, এটা 140 ডিগ্রি হলো। তাহলে এটা কার জন্য? এটা কোকা, কোকা প্লাস। তারপর কি করলাম, এই দাগের সাথে আবার 90 ডিগ্রি ঠিক একটা অ্যাঙ্গেলে কোণ আঁকলাম, তাহলে এটা কি আমার কোকা কোলা। এরপরে আবার 72 ডিগ্রি একটা কোণ আঁকলাম, এটা তো আমার 72 ডিগ্রি সবুজ কোণ। তাহলে এটা কি তোমার পেপসি, আর এটা হচ্ছে তোমার লেমন। তাহলে পয়সাটা পেয়ে গেলাম। এরপর এখন তুমি যখন লেবেলিং করবা, লেবেলিং করার সময় তুমি এখানে বলতে পারো যে তোমার এখানে হচ্ছে 40 সংখ্যা বলতে পারো, এটা হচ্ছে তোমার কি 15, এটা হচ্ছে তোমার কি 25, এটা 20। তুমি সংখ্যা বলতে পারো, চাইলে তুমি কি হচ্ছে এখানে লেবেলিং এর সময় তুমি পার্সেন্টেজে বলতে পারো, মানে এই স্লাইসটাতে কতটুকু সেটা তাহলে পার্সেন্টেজে বলা যাবে, বা এই সংখ্যাও বলা যাবে। সবাই ক্লিয়ার? হ্যাঁ, নেম দিয়ে তো লেবেলিং করবোই। লেবেলিং করার পরে যে এই এটা আসলে কত পার্সেন্ট বা কতটুকু, এটা গেল পাই চার্ট বা বার চার্ট। আর এরপরে হচ্ছে আমরা যদি কোয়ান্টিটি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যদি বলি, এগুলো তো কোয়ালিটি ভেরিয়েবল। আর কোয়ান্টিটি ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা যেরকম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি, সেখান থেকে আমরা বের করতে পারি সেটা হচ্ছে একটা হিস্টোগ্রাম পেতে পারি। কি করতে পারি আমরা, মনে করো কি প্রত্যেকটা মানে কি হচ্ছে আমার যে ক্লাস, এই প্রত্যেকটা ক্লাসের জন্য কি একটা বার তৈরি করবো। মানে আমরা যে এক্সাম্পল যে প্রবলেমটা সলভ করলাম, সেই প্রবলেম কত ছিল আমার, যদি এভাবে বলি 0 থেকে 20, আবার 20 থেকে 40, আবার 40 থেকে 60। তো হিস্টোগ্রাম করতে গেলে অবশ্যই তোমাকে এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী করতে হবে। যদি অবিচ্ছিন্ন শ্রেণী থাকে তাহলে বিচ্ছিন্নটাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে। আর হিস্টোগ্রামে বাংলা হচ্ছে আয়তলেখ। তাহলে আমি কি করবো, একটা ক্লাস নিব আমার কি 0 থেকে 20, এটা হচ্ছে আমার 0, এটা কি আমার 20, তারপর কি 20 থেকে আবার 40, আবার 40 থেকে 60, পরে 60 থেকে 80, এবং প্রত্যেকটা বারের মাঝখানে কি বারের ওয়েট মানে পাশে বা উইথ সেম হতে হবে, 80 থেকে 100। তাহলে তো 0 থেকে 20 জন্য কি একটা বার তৈরি করবো, যার হাইটটা কি ওই রেঞ্জে কতজন আছে তার উপর ডিপেন্ড করে। তারপরে একইভাবে 20 থেকে 40 জন্য কি তুমি একটা সাপোজ একটা তুমি বার করলা, আবার পরের জন্য কি একটা বার করলা, সরি এটা একই হবে। ঠিক আছে? এরকম যেটাই হবে আর কি। তাহলে কি হলো, এরকম একটা গ্রাফ তৈরি করলাম। তাহলে এটা এক্স অক্ষ বরাবর কি হবে, এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার কি ওই ভেরিয়েবলের নামটা, আর ওয়াই অক্ষে কি হবে তোমার ফ্রিকোয়েন্সি। তাহলে এই গ্রাফটার নাম হচ্ছে তোমার হিস্টোগ্রাম। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা গ্রাফ শিখবো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। তো পলিগনটা কিরকম, আমরা যদি এটা টাইম বলি বা টাইমের কি রেঞ্জ বা ক্লাস, আমরা এই প্রত্যেকটা টাইমে কি একটা ফ্রিকোয়েন্সি পাবো না, যে এই রেঞ্জে কতজন, এই রেঞ্জে কতজন আছে, এই রেঞ্জে কতজন, আমি ফ্রিকোয়েন্সি জানবো। আমি যদি একটা এডিশনাল কলাম অ্যাড করি, আমি যদি মিড পয়েন্ট, মিড পয়েন্ট, তাহলে মিড পয়েন্ট কি প্রত্যেকটা ক্লাসে মিড পয়েন্ট, তাহলে 0 থেকে 10 মিড পয়েন্ট, 20 মিড পয়েন্ট হচ্ছে 10, 20 থেকে 40 মিড পয়েন্ট হচ্ছে আমার 30, 40 থেকে 60 মিড পয়েন্ট হচ্ছে আমার 50, তাই না? 50। তাহলে আমি এটা করবো যে এক্স অক্ষ বরাবর আমি মিড পয়েন্ট লিখবো, আমার মিড পয়েন্ট আমার, মনে করো তোমার প্রথমে মিড পয়েন্ট 10, এটা মনে করো আমার 10 মিড পয়েন্ট, এটা হচ্ছে 10, পরেরটা কি আমার 20, 30, এটা 50, এটা 70, এটা 90। এটা মিড পয়েন্ট গুলো লিখবো, এবং প্রত্যেকটা মিড পয়েন্টের এগেনস্টে আমার ফ্রিকোয়েন্সি কত, সেই ফ্রিকোয়েন্সি বরাবর আমি এটা কি করবো ডট দিব, ফ্রিকোয়েন্সি বরাবর আমি এটা ডট দিব।
তাহলে আমি ডট দেওয়ার পরে এই ডটগুলোকে কানেক্ট করি, কানেক্ট করলে যে লাইনটা পাবো তার নাম হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি পলিগন। কার কোনো কোশ্চেন আছে? না না না, মানে এটা এই ক্লাসের মিড পয়েন্ট হচ্ছে এটা। তো প্রত্যেক এই ভ্যালু ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি গুলা, হ্যাঁ ওইগুলো 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 ওই ক্লাসের, ওই মিড পয়েন্টটা যে ক্লাসে থাকে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি। মানে এটা করে সুবিধা হচ্ছে যে তুমি প্যাটার্নটা বুঝতে পারো যে মানে কখন ইনক্রিজ করতেছে কখন ডিক্রিজ করতেছে, মানে কোন শ্রেণী থেকে কমতেছে বা কোন শ্রেণী থেকে কি বাড়তেছে, এই প্যাটার্নটা বুঝতে পারবো। আরো কিছু গ্রাফ আছে, আমরা এটা পরে ক্লাসে করবো, ইন পার্সন ক্লাসে। যদি পরের ক্লাস ইন পার্সন করি আমরা, যদি গরম এভাবে যদি কন্টিনিউ করে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তোমাদের কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস শেষ করব, আর আমি রেকর্ডিংটা শেয়ার করব ক্লাসরুমে। হ্যাঁ আমি দুইটাই আমি আজকে মানে ক্লাসরুমে হচ্ছে তোমার স্লাইড প্লাস হচ্ছে রেকর্ডিং দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে রেকর্ডিংটা স্টপ করে আমি অ্যাটেন্ডেন্স নিব এখন।